আজকের গল্প নিজের মানুষ। লেখনীয় গল্প পাঠে আইভি দে চক্রবর্তী। পর্ব 16। গল্পটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও ভালো ভালো গল্প লেখায় উৎসাহ দিন। 2 মাস পরে আজ ঋদ্ধি আর তাতানের বন্ধু শর্মিলী আর সৌরদীপের বিয়ে। শর্মিলী ওদের স্কুলের বন্ধু, ঋদ্ধি আর তাতানের কমন ফ্রেন্ড। অবশ্য ওর সূত্রে সৌরদীপের সাথেও ওদের এখন খুবই বন্ধুত্ব। ছোটোবেলায় ওদের 7-8 জনের একটা গ্রুপ ছিল, যারা প্রায়শই তাতানদের বাড়িতেই আড্ডা জমাতো। আর তনুমার হাতে সিঙাড়া, পকোড়া, কফি সহযোগে তাদের আড্ডা জমে যেত। তাতানের বন্ধুবান্ধবীরাও তনিমাকে তনুমা বলেই ডাকে। এ বাড়িতে তাদের অবারিত দ্বার। আজ শর্মিলীর বিয়ে উপলক্ষে তাই ওদের 4 জনেরই নিমন্ত্রণ সেখানে। যদিও তাতান আর ঋদ্ধি একেবারে সকাল সকালই চলে যাবে। তাদের গ্রুপের বন্ধুদের মধ্যে শর্মিলীরই প্রথম বিয়ে হচ্ছে, তাই গায়ে হলুদ থেকে শুরু করে রাতের বাসর পর্যন্ত অনেক প্ল্যান তাদের। কী রে, তোর হলো? আর কত সাজবি? 10টা বাজতে চলল তো, এরপর ওরা ঢুকতে দেবে না আমাদের। তাতান রীতিমতো চেঁচামেচি শুরু করে দেয়। হ্যাঁ বাবা, এই তো হয়ে গেছে, সব সময় এত তাড়া দিলে চলে? ঋদ্ধি শাড়ি সামলাতে সামলাতে বেরিয়ে আসে ঘর থেকে। তাতান হাঁ করে কিছুক্ষণ তাকিয়ে থাকে ঋদ্ধির দিকে। শাড়ি পরে কি অপূর্ব লাগছে ঋদ্ধিকে। একটা হলুদ জামদানি শাড়ি পরেছে ঋদ্ধি, সঙ্গে ম্যাচিং জুয়েলারি, আর শ্যাম্পু করা চুলে সাদা আর হলুদ ফুল লাগিয়েছে। ঋদ্ধি তাতানের তাকানো দেখে লজ্জা পেয়ে বলে, কি হলো, চলো, দেরি হয়ে যাচ্ছে না? তাতান যেন ঘোর ভেঙে উঠে বলে, হ্যাঁ চল তাড়াতাড়ি। তারপর মায়ের দিকে তাকিয়ে বলে, তুমি কিন্তু আজও লেট করবে না মা। অফিস থেকে তাড়াতাড়ি ফিরে তনুমাকে নিয়ে তাড়াতাড়ি চলে যাও। হ্যাঁ হ্যাঁ, তোরা নিশ্চিন্ত মনে যা, আমরা ঠিক সময়ে চলে যাব। আচ্ছা, আমরা বেরোলাম তাহলে। তাতান ঋদ্ধি গাড়ি নিয়ে বেরিয়ে যায়। বিয়ে বাড়িতে তাতানের মুগ্ধ চোখ বারে বারে ঋদ্ধিকে ছুঁয়ে যেতে থাকে। ঋদ্ধি ভাবে, তাতানদা তো আজও নিজের মনের কথা তাকে বলতে পারে। এই ছেলেটা সত্যি একটা হাঁদা। ঋদ্ধি যে তার মুখের একটা কথা শোনার অপেক্ষায় হাঁ করে বসে আছে, তা কি সে সত্যিই বোঝে না? তাতান সুযোগ পেলেই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ঋদ্ধির ছবি মোবাইলের ক্যামেরাবন্দি করে রাখছে। গায়ে হলুদ পর্ব শেষ হলে দুপুরের খাওয়া শেষে ঋদ্ধি বলে, একটু বাড়িতে ঘুরে আসতে পারলে ভালো হতো, একেবারে ওবেলার জন্য সেজেগুজে আসতে পারতাম তাহলে। শর্মি বলে, না না, মোটেই বাড়ি যাওয়া চলবে না কারোর এখন। আমি তো বলে দিয়েছিলাম সবাইকে জামা কাপড় আনতে। পার্লারের লোককে বলা আছে, সবাই এখানেই সাজতে পারবি তোরা। কী রে ঋদ্ধি, তুই জামা কাপড় নিয়ে আসিস নি? হ্যাঁ, তা এনেছি, তবু। ঋদ্ধি আমতা আমতা করে বলে, না না, ওসব ধান্দা ছাড়ো, বাড়ি এখন যাওয়া হবে না কারোর। 8টায় লগ্ন, আমার বন্ধুরা না থাকলে বরকে আপ্যায়ন করবে কে? আচ্ছা ঠিক আছে বাবা, যাচ্ছি না আমরা কেউ। কল কল করে ওঠে সহেলি, ঋতুপর্ণা, সোহম, ঋদ্ধি সবাই। তুই এবার সাজতে বসতো। পার্লারের লোক কনেকে সাজাতে বসে। ওরা যে যার মতো একটু গড়াগড়ি খেতে খেতে গল্প জুড়ে দেয়। সন্ধেবেলা পার্লারের লোকের হাতে সেজেগুজে এক এক করে বান্ধবীরা বেরিয়ে আসতে থাকে। সবার ভিড়ে তাতানের চোখ ঋদ্ধিকে খুঁজতে থাকে। গেল কোথায় মেয়েটা? সেই কখন সাজতে ঢুকেছে, সবার হয়ে গেল, শুধু ওরই এখনো হলো না। 6টা তো বাজতে যায়, একটু পরেই বর এসে পড়বে। তাতান ঘন ঘন ঘড়ি দেখতে থাকে। পাশ থেকে সোহম বলে, কী রে তীর্থ, এত ঘন ঘন ঘড়ি দেখছিস কেন? কোথাও যাওয়ার আছে? আরে না, ঋদ্ধিটা যে কোথায় গেল, সেই কখন সাজতে গেছে, 2 ঘন্টা তো হয়ে গেল। বর এসে পড়বে এক্ষুনি, আর তার তো এখনো বেরোবার নাম নেই। বাবা, কী ব্যাপার রে, ঋদ্ধিকে চোখে হারাচ্ছিস মনে হচ্ছে, সোহম বলে ওঠে। ওপাশ থেকে রাজদীপ বলে, মেয়েদের সাজতে একটু সময় লাগে গুরু, অত অধৈর্য হলে চলবে। এই সময়
ঋদ্ধিকে ঘর থেকে বেরোতে দেখে সোহম বলে, নে এসে গেছে তোর ঋদ্ধি। তাতান পেছন ঘুরে তাকায়, তারপর হাঁ করে তাকিয়েই থাকে। ম্যাজেন্টা কালারের ডিজাইনার শাড়ি আর তার সাথে ম্যাচিং গয়নায় একেবারে যেন পরীর মতো লাগছে ঋদ্ধিকে। তাতান বিদ্যুৎ পৃষ্ঠের মতো এক জায়গাতেই দাঁড়িয়ে থাকে। অনেক কথা তার মনে ভিড় করে আসে, কিন্তু গুছিয়ে সেসব বলার আগে সেই সময়ই হঠাৎ শাঁ কুলুতে চারদিক গম গম করে ওঠে। বর এসেছে, বর এসেছে বলতে বলতে সবাই দৌড় লাগায় গেটের দিকে। সোহম বলে, কি হলো বস, একেবারে স্ট্যাচু হয়ে গেলি যে? চল, বর এসে গেছে, যেতে হবে তো। হেসে গেটের দিকে হাঁটা লাগায় সোহম। ঋদ্ধি শাড়ির আঁচল সামলাতে সামলাতে গেটের দিকে যেতে যায়। এমন সময় হাত ধরে টান দিয়ে তাকে থামিয়ে দেয় তাতান। তুই দাঁড়া এখানে একটু, তোর একটা ছবি তুলি। ঋদ্ধি করুণ মুখে বলে, বর এসে গেছে তো, আমরা ওখানে যাব না? হ্যাঁ যাব, অত তাড়া কিসের? তুই ওখানে ফুলের পাশে গিয়ে দাঁড়া। ঋদ্ধি করুণ মুখে সেখানে গিয়ে দাঁড়ায়। এখন এর কথা না শুনলে তো কুরুক্ষেত্র বাঁধবে। অগত্যা কি আর করা। কি হলো, ওরকম বাংলার পাঁচের মতন মুখ করে আছিস কেন? হাসবি তো একটু, এরকমভাবে ফটো তুলব নাকি? তাতানের ধমক খেয়ে ঋদ্ধি জোর করে একটু হাসার চেষ্টা করে। ওদিকে বরকে নিয়ে কত মজা করছে বন্ধুরা, আর এদিকে দেখো এই ছেলের সেদিকে ভ্রুক্ষেপ নেই, ওকে আটকে রেখে দিয়েছে। একটু পরেও তো ছবি তোলা যেত। ঋদ্ধি কি পালিয়ে যাচ্ছে? তাতান 3-4টে ছবি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তুলে বলে, নে চল, এমনভাবে দাঁড়িয়ে আছিস যেন ফাঁসির হুকুম দেয়া হয়েছে মনে হচ্ছে। ঋদ্ধি মুক্তি পেয়ে তাড়াতাড়ি যেতে গিয়ে শাড়ির কুঁচিতে হোঁচট খেয়ে পড়ে যেতে গেলে তাতান হাত ধরে ওকে সামলে নেয়। উফ, এত তাড়াহুড়ো করার কি আছে? শাড়ি পরার অভ্যাস তো নেই, একটু সাবধানে চলাফেরা কর। আচ্ছা ঠিক আছে। হাত ছাড়িয়ে নিয়ে ঋদ্ধি চলে যায় গেটের সামনে। ওকে দেখে সৌরদীপ হেসে বলে, তাই ভাবছি তখন থেকে আমার বউয়ের বেস্ট ফ্রেন্ড কোথায় গেল। তারপর চোখ টিপে হেসে বলে, তোকে কিন্তু নতুন বউয়ের থেকে কিছু কম সুন্দর লাগছে না, দেখিস কেউ তুলে নিয়ে না যায়। ঋদ্ধি বলে, এসেই লেগ পুল করা শুরু করলি তো? তুই কিন্তু আজ বর, আর আমরা শালিকা, গোটা রাতটা পড়ে আছে। বাসরে তোর কি হাল করি তুই দেখ। হাসতে হাসতে সবাই বরকে নিয়ে ভেতরে ঢোকে। তিলোত্তমারা যখন এসে পৌঁছয় তখন প্রায় 9টা বাজে। বরবউ বিয়েতে বসে গেছে, তাদের ঘিরে দাঁড়িয়ে বন্ধুরা সব হাসি ঠাট্টায় মত্ত। তিলোত্তমা দূর থেকে তাতানকে দেখে। লাল পাঞ্জাবি আর সাদা পায়জামা পরে তাকে রাজপুত্রের মতো লাগছে। তিলোত্তমা ছেলের পাশে এসে দাঁড়ায়। কী রে, ঋদ্ধিকে দেখছি না, সে কোথায়? তনুমার প্রশ্নে তাতান বলে, ওই লজ্জাবস্ত্র না কি যেন বলে, ওটা আনতে ওপরে গেছে। একটু পরে সিঁদুরদান হবে তো, তাই। তোমরা কিছু খেয়েছো? একটু স্ন্যাক্স ট্যাক্স কিছু খাও। তিলোত্তমা 2 গ্লাস শরবত নিয়ে এসে বলে, এই নাও তনুদি। 10 মিনিট পর ঋদ্ধিকে দেখা যায় একটা লাল শাড়ি হাতে নিয়ে ওপর থেকে নামতে। মেয়েকে দেখে চোখ জুড়িয়ে যায় তনিমার। এত সুন্দর করে কে সাজিয়ে দিল ঋদ্ধিকে? নিজের মেয়ে হলেও সে চোখ ফেরাতে পারছে না। তিলোত্তমা বলে ফেলে, কি সুন্দর লাগছে রে ঋদ্ধিকে, কে সাজিয়ে দিল? তাতান হেসে বলে, পার্লারের লোক এসেছিল ওদের বন্ধুদের সাজানোর জন্য। ভালো সাজিয়েছে, তাই না? হ্যাঁ, খুব সুন্দর লাগছে। এমনি তো শাড়ি পরে না এরা সব আজকালকার মেয়ে, শাড়ি পরে আরও সুন্দর লাগছে। তিলোত্তমা হেসে বলে। তাতানের চোখ যেন মন্ত্রমুগ্ধের মতো ঋদ্ধির উপরেই ঘোরাফেরা করতে থাকে। ঋদ্ধি শাড়িটা নিয়ে শর্মিলীর পেছনে গিয়ে বসে পড়ে। তাতান মোবাইল বের করে ছবি তুলতে থাকে। ঠাকুরমশাই বলে ওঠেন, এবার সিঁদুরদান হবে। ঋদ্ধির দিকে তাকিয়ে বলেন, সিঁদুরদান হয়ে গেলে তুমি মা শাড়িটা দিয়ে
কনের মুখটা ঢেকে দেবে, কেমন? ঋদ্ধি হেসে মাথা নাড়ে। সবাই বিয়ের মণ্ডপ ঘিরে গোল হয়ে দাঁড়ায়। উলুধ্বনি, শঙ্করধ্বনি, হাসি ঠাট্টার মধ্যে সিঁদুরদান হয়ে গেলে ঋদ্ধি লজ্জাবস্ত্র দিয়ে শর্মিলীর মুখ ঢেকে দেয় আংশিকভাবে। ঠিক সেই সময় একটা হাত এসে ঋদ্ধির কপালে পড়ে। ঋদ্ধি মুখ ঘুরে দেখতে যায়, কে? শর্মিলীর ঠিক পরে পরেই তাতান এক মুঠো সিঁদুর নিয়ে রাঙিয়ে দেয় ঋদ্ধির সিঁথি। আচমকা এরকম একটা ঘটনায় চারদিক স্তব্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য। প্রাথমিক আকস্মিকতা কাটিয়ে ওঠার পর বন্ধুরা সবাই হাততালি দিয়ে ওঠে। দারুণ দারুণ গুরু, একেবারে ফাটিয়ে দিয়েছিস। বন্ধুরা সমস্যারে চিৎকার করে ওঠে, 3 চিয়ার্স ফর তীর্থ, হিপ হিপ হুররে। ঋদ্ধি এক মাথা সিঁদুর নিয়ে হতভম্ব হয়ে তাতানের দিকে তাকিয়ে থাকে। উল্টো দিকে দাঁড়ানো তনিমা আর তিলোত্তমা ছেলের এই হঠকারিতায় তখন চিত্রার্পিতের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে। এই গল্পের আগের সব পর্বের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ধন্যবাদ।